ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের গর্বের মাস, আমাদের অহংকারের মাস, একই সাথে স্বজন হারানোর মাস, বেদনার মাস, শোকাহত মাস। 16 ডিসেম্বর বিজয়ের মাত্র 2 দিন আগে এই 14 ডিসেম্বর অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে পাক হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় নির্মমভাবে হত্যা করে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের, শহীদ বুদ্ধিজীবীদের। তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা শহীদ পরিবারের সদস্যদের প্রতি। স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা চলে যাব বাংলাভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিতে চাইব দিনের সবশেষ প্রধান খবরগুলো কি ছিল। ধন্যবাদ তাইমুর। আপনি যেভাবে বলেছেন যে আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই সূচনা লগ্নে আমিও মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আজ বাংলাভিশনের সংবাদে যে সকল খবর ছিল তার মধ্যে রয়েছে ওমিক্রন ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি ওমিক্রন রোধে বাংলাদেশ সরকারের নেওয়া যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেখানে প্রধানমন্ত্রী এ বিষয়ে আরও সতর্ক থাকার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। ওই বৈঠক শেষে বের হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে দেশে ওমিক্রন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা আরও বেশি সতর্কতামূলক হিসেবে যারা ফ্রন্ট লাইনার তাদেরকে এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে, করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বিএনপির একটি আলোচনা সভা করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আলোচনার সভা হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা হয়েও বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। তারা বলেছেন মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিএনপি নেতাদের এই বক্তব্যের পর বিকেলে আরেকটি কর্মসূচি ছিল যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলার সমালোচনা করেছেন। বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে একাধিক মন্ত্রী বক্তব্য ছিল। যোগাযোগ মন্ত্রী এ বিষয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বা আগামী নির্বাচনেও এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের আরেকটি খবর ছিল, সেটা হচ্ছে যে অশ্লীলতার দায়ে মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় মামলা হয়েছে। কোনো কোনো জায়গায় আদালত মামলা নেয়নি, আবার কোনো কোনো জায়গায় মামলা অপেক্ষমান রাখা হয়েছে। আরেকটি খবর ছিল, এটা আন্তর্জাতিক তবে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে সৌদি আরব তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা এর সঙ্গে সন্ত্রাসবাদের একটা ইন্ধন খুঁজে পেয়ে এই কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাইমুর রশিদ, এই ছিল বাংলাভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। স্বাধীনতার পুরোটা সময় নানা ঘটনার আপনি একেবারে প্রত্যক্ষদর্শী, আপনি সাক্ষী। আপনার কাছ থেকে আমরা ইতিহাসের নানা কিছু জানতে পেরেছি। আজকে শুরুতেই জানতে চাইব, নিঃসন্দেহে পুরো ঘটনার প্রভাব তো আপনি বলবেনই, এই রাতের ঘটনার একটু স্মৃতিচারণ যদি আপনি আমাদের জন্য, দর্শকদের জন্য কিছুটা করতেন। ধন্যবাদ। এই রাত তো নয়, রাত পোহালে কাজ শুরু হয়েছিল। তো আমার ব্যক্তিগত স্মৃতি আছে, যা বেদনার স্মৃতি। প্রথমে একটু প্রশ্ন করি, বুদ্ধিজীবী কাদেরকে বলব? আর্নল্ড টয়েনবি এ স্টাডি অফ হিস্ট্রি বলে বেশ কয়েক ভলিউমের একটি বিশ্ব ইতিহাস লিখেছেন। 21টি সভ্যতার উত্থান পতন তিনি আলোচনা করেছেন মোটা দাগে বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে। তার একটি কথা হচ্ছে, প্রতিটি সভ্যতায় তিনি দেখেছেন যে কিছু মানুষ যাদেরকে তিনি বলেছেন ক্রিয়েটিভ মাইনরিটি,
যারা সৃজন করেন কিন্তু সামান্য কজন, তাদের দানে অবদানে সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে, সব মানুষ তার সঙ্গে সম্পৃক্ত হয়। তো আবার ড্যানিয়েল বেল বলে একজন মার্কিন অধ্যাপক বলেছেন যে বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে খুব কঠিন কঠিন প্রশ্ন তোলা, বিব্রতকর প্রশ্ন তোলা, টু রেইজ এম্বারাসিং কোয়েশ্চেনস। এসব কথা, অনেক কথা আছে, তার থেকে সেদিকে যাব না। যদি মনে করি তাহলে ৭১-এ আমরা যাদেরকে হারিয়েছি হত্যা লীলার মধ্য দিয়ে, তারা এমনি মানুষ ছিলেন। অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল, চেনা জানা ছিল। যেমন আজকে এখানে আসিফ মনির উপস্থিত আছে, ওর বাবা আমাদের প্রয়াত শহীদ অধ্যাপক মনির চৌধুরীর সঙ্গে আমার কলেজ জীবন থেকে পরিচয়, এই জন্য যে বগুড়া আজিজুল হক কলেজ যখন পড়তাম তখন তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন, তার হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। তো গলাটা খুব ভাঙা ছিল, বলেছিলেন যে ডাক্তার তাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। সেই থেকে পরিচয় শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম তখন তো আরো ঘনিষ্ঠতা হলো। ৬৫-তে ছাত্র হিসেবে দূরদর্শন, খুব কাছাকাছি অনেকে যেতে পারেনি, কিন্তু আমার ইতিহাস বিভাগে ৩ জনকে যে হারিয়েছি, শহীদ শিক্ষক, ৩ জনেরই ছাত্র ভাবি। তো আমি সে কথা পরে আসি। প্রথম কথা বলি, আমরা বেশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। কেন করি এই প্রশ্নের উত্তর আমি সবসময় খুঁজে পাইনি, সদুত্তরও পাইনি আমি। তার কারণ হচ্ছে বুদ্ধিজীবী নিধন তো ২৫শে মার্চ রাতে যখন অপারেশন সার্চলাইট শুরু হলো তখন থেকেই শুরু হয়েছে। আমরা ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঋষিতুল্য ব্যক্তিত্ব, মনস্বী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর জি.সি. দেবকে হারিয়েছি। জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে হারিয়েছি ইংরেজি, তিনি অবশ্য ২ দিন পরে মারা গেছেন। ডক্টর মনিরুজ্জামান, অনেকেই হারিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জনের মতো শহীদ আছেন ৭১-এ। তো সেই জন্যে আবার মুক্তিযুদ্ধের সারাটি সময় বুদ্ধিজীবীদের তুলে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে ছেড়ে দিয়েছে, কাউকে ছাড়েনি। তবে এটা ঠিক ১৪ই ডিসেম্বর হচ্ছে চূড়ান্ত পর্ব। একেবারে পরিকল্পিতভাবে, পরিকল্পিত মানে ১২ই ডিসেম্বর রাও ফরমান আলীর সঙ্গে আলবদর রাজাকাররা এক মিটিংয়ে বসেছিল। বসে আলবদর রাজাকাররাই তালিকা দিয়েছে, রাও ফরমান আলী চূড়ান্ত করেছে, তার ডায়েরি তো পাওয়া গেছে। তার আগে একটু বলি যে ৭১ ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে জেনারেলদের একটা সভায় ইয়াহিয়া খান বজ্রকণ্ঠে বলেছিলেন যে কিল 3 million of them and the rest will eat out of our hands। ৩০ লাখকে হত্যা করো আর বাকিটুকু আমাদের হাত চেটে পুটে খাবে। এই 3 মিলিয়নের মধ্যে অনিবার্যভাবে বুদ্ধিজীবীদের কথা ছিল। কাজে হত্যা রাজনৈতিক সংকটের সামরিক সমাধানের জন্য পাকিস্তানিরা প্রথম থেকেই প্রস্তুত ছিল। তো এই বুদ্ধিজীবী নিধনের কারণটা একটু বার করতে হয়। ওই যে বললাম সৃজনশীল কজন। স্যার, এই দিকটাতে আমরা একটু পরে একটু বিস্তারিত আলোচনা যাব। আপনি নিজেই বলছিলেন যে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মনির চৌধুরীর সন্তান আছেন। আসিফ মনির, আপনার কাছে শুরুতে জানতে চাইব, আমরা এই ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে নানা চলচ্চিত্র, গল্প, কাহিনী যত কিছু পড়েছি, নানা ধরনের বর্ণনা শুনি, দরজায় এসে নক করা, চোখ বেঁধে নিয়ে যাওয়া। একটু আপনার কাছ থেকে, আপনি তো একেবারেই ছোট সন্তান ছিলেন, একটু অভিজ্ঞতাটা, সেই দিনের সেই অভিজ্ঞতাটা একটু স্মৃতিচারণটা একটু জানান। আসলে ওই সময় আমার তো বয়স কম ছিল, আমি ৪ বছরের শিশু। তবে আমার বড় ভাই প্রয়াত মিশুক মনির কাছে ছিল, বিশেষ করে আমার বাবাকে যখন নিয়ে যাওয়া হয়, এবং আমার মা কিছুটা সময় কাছ থেকে দেখেছেন। আর আমার এক চাচা, উনি সামনে ছিলেন। প্রথম যখন রাজাকার আলবদররা আসে তার সাথেই প্রথমে কথোপকথন হয়, তারা খোঁজ করে।
তো আসলে যাদেরকে বিশেষ করে ওই সময়টায় নিয়ে যাওয়া হয়েছে, 14 ডিসেম্বর একটা বড় সংখ্যক শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেটার একটা পর্ব 10 তারিখ থেকেই শুরু। শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে 10 তারিখে নিয়ে যাওয়া হয় এবং 15 তারিখ পর্যন্তও চলেছে। ডক্টর আলিম চৌধুরীকে নিয়ে যাওয়া হয়েছে 15 ডিসেম্বর। এর মাঝে 14 তারিখে সবচেয়ে বেশি সংখ্যক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের কথা স্যার বললেন 20 জনের, এদের বেশিরভাগ সংখ্যকই 14 তারিখে। এবং ঘটনার বিবরণ শুনে বোঝা যায় যে এটা এতটাই সুপরিকল্পিত যে ওখানে গিয়ে কি বলতে হবে, কিভাবে তারা তাদের খোঁজ করবেন, কিভাবে তাদের নিয়ে যাবেন, কোন ধরনের গাড়ি ব্যবহার করবেন, কোথায় হত্যাযোগ্যটা হবে, কোথায় নিয়ে যাবেন। এবং হত্যাযোগ্য কিন্তু একবারে হয়নি, যেটা আমরা পরে জেনেছি, যে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখানে রাখা হবে, সেখানে নির্যাতন করা হবে, নৃশংসভাবে নির্যাতন করা হবে এবং তারপরে হত্যা করে ফেলে রাখা হবে। হয়তো তখন যারাই কাজ করছে তারা 16 ডিসেম্বরের কথা জানে যে 16 ডিসেম্বরের মধ্যেই একটা কোনো চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, কাজে তার আগেই কাজটা সম্পূর্ণ আত্মসমর্পণের পথে যেতেই হবে, তার আগেই। তো সেই জন্য আমি যেটুকু বলছি বা বলি, আমরা একই ঘটনা অনেকগুলো শহীদ পরিবারের কাছ থেকে একইভাবেই শোনা। একটা মাইক্রোবাসের মতো একটা বড় গাড়ি, যেটার কাঁচে কাদা লাগানো ছিল, উপরে গাছপালা দিয়ে ঢাকা, কাজে ভেতরে কে আছে কজন আছে সেটা বোঝার উপায় নেই। কয়েকটি তরুণ ছেলে, তাদের একই ধরনের পোশাক কিন্তু ইউনিফর্ম না, এটা অন্য ধরনের ইউনিফর্ম, একটু ছাই রং পরা পোশাক, এবং তারা একই ধরনের পোশাক, বাংলায় কথা বলছে, মানে বাঙালি, কাজে এটা একেবারেই নিশ্চিত যে তারা পাকিস্তানি। যে আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে, হ্যাঁ যেতে হবে, স্যার আসবেন। এবং এক ধরনের নির্মমতা তার মধ্যে ছিল যে যেমন আমার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে বেলা 12টা 12:30টার দিকে, এরকম কাছাকাছি সময়, এবং প্রায় দুপুরের খাবারের আগে দিয়ে, এবং একই কথাই তারা বলেছে এবং এরকমভাবেও বলেছে যে স্যার অসুবিধা নেই, এবং স্যার বলেই সম্বোধন করেছে, স্যার অসুবিধা নেই, আসেন, আপনাদের খাবার রেডি আছে, আমরাই খাবারের ব্যবস্থা করে রেখেছি। কি নৃশংস, কি নির্মম তাদের সেই বর্ণনাগুলো। তো এটা এককভাবে ঠিক আমাদের পরিবারের ব্যাপারটাও নয়, এটা সামগ্রিকভাবে ওই সময়ের সবারই। তো আমি একটু স্যারের সাথে একটু যুক্ত করি, যেটা স্যার বলছিলেন যে বুদ্ধিজীবীদের সংজ্ঞার ব্যাপারে আমরা একটা ভালো উদ্যোগ সরকারিভাবে সাম্প্রতিককালে দেখেছি, যখন বুদ্ধিজীবীদের তালিকার প্রক্রিয়াটি হচ্ছে, যে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের সংজ্ঞাটাকে চিহ্নিত করা বা সেটা বলার একটা ব্যাখ্যা এসেছে, এবং সেখানে বলাই হয়েছে যে 25শে মার্চ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, সর্বশেষ জহির রায়হান অন্তর্ধান হলেন 30শে জানুয়ারি, এই পর্যন্ত যেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ বুদ্ধিজীবী বলা হয়েছে। এটা কিন্তু প্রথমবার, এই 50 বছরের প্রথমবার আমরা একটা সংজ্ঞা পেলাম একটু সুনির্দিষ্টভাবে। এবং এর আগে কিন্তু যেটা স্যার বলছিলেন যে 14ই ডিসেম্বর, হতে পারে যে ভবিষ্যতে আমাদের এটাও ভাবতে হবে যে 14 ডিসেম্বরটাকে কেন্দ্র করে আসলে আমাদের সকল শহীদ বুদ্ধিজীবীদেরকেই স্মরণ করার দরকার এই 14ই ডিসেম্বরে। ভবিষ্যতে হয়তো আমরা সেটা করব। এখনও আমরা 14ই ডিসেম্বর বা ডিসেম্বর কেন্দ্রিক বুদ্ধিজীবীদের কথাই বলছি, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের সময় যত বুদ্ধিজীবীদের নেওয়া হয়েছে। আবার পাশাপাশি একটা পার্থক্য তো আছে, এবং সেটা অবশ্যই স্যার নিশ্চয়ই আর একটু বলবেন, যে বুদ্ধিজীবী, বিশেষ করে ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং পুরো মুক্তিযুদ্ধের সময়ের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কিছুটা পার্থক্য রয়েছে। আবার আপনার কাছে ফিরবো স্যার, আপনি একটু এই প্রসঙ্গটা তুলছিলেন যে যেখানে একটা সামরিক যুদ্ধ চলছে সেখানে ঠিক এইভাবে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার এই মানে কি বলবো পরিকল্পনাটা বা নীল নকশাটা কেন? এটা তো নিঃসন্দেহে জাতিকে শুধু কি মেধা শূন্য না আরো কোনো মানে কি বলবো গভীর। পাকিস্তানিরা অত্যন্ত চতুর ছিল বলে মনে হয়, কারণ তারা জর্জ অরওয়েল বলেছেন যে তার 1984 উপন্যাসে, কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে তার ইতিহাসের স্মৃতি মুছে দাও। তো বাঙালির সৃজন, মেধা আর ইতিহাস সব কিছু ধারণ করেছিলেন যাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শেষ করতে চেয়েছে পাকিস্তানিরা। তারা অবশ্য তাদের প্রকাশ্য যুক্তি আমরা তথ্য যা পাই যে তারা ভারতপন্থী, পাকিস্তান বিরোধী, বাঙালিপন্থী, জয় বাংলার গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছে। তো এখন আমি কিছু কথা বলছি, যেটা হচ্ছে যে যেমন মনির চৌধুরীর কবর নাটক, এই নাটকটির বার্তাটা কি
অন্তর্নিহিত বার্তাটা কি এটা পাকিস্তানিরা বুঝেছিল। আমার শহীদ 3 জন শিক্ষক, সন্তোষচন্দ্র ভট্টাচার্য সবার শিক্ষক ছিলেন, শহীদ ডক্টর আবুল খায়ের, শহীদ গিয়াসউদ্দিন আহমেদ, 3 জনের চিন্তা, চেতনা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্সা আমি চিনি, জানি। এবং আমার মনে আছে যে 1 জুন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো। আমরা ঢাকার আশেপাশে থাকতাম, ঢাকায় লুঙ্গি পরে এসে প্যান্ট পরে নিতাম শার্টের উপরে, 1টা সময় চলে যেতাম। তো একদিন সন্তোষ স্যারকে বলেছিলাম যে স্যার, আমাদের অনেক ছাত্র মুক্তিযুদ্ধে আছে, তারা চায় যে আপনি ওপারে চলে যান, আপনি রাজি থাকলে আমি যোগাযোগ করে 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করতে পারবো। স্যারের একটি কথা ছিল যে আমি বুড়ো মানুষ, আমাকে কে মারবে, কিন্তু সেই বুড়ো মানুষকে মেরেছিল। একই সঙ্গে গিয়াস স্যারকে গিয়াস স্যার অত্যন্ত চর্চিত ভদ্রলোক ছিলেন, তার মুখ থেকে অশোভন কোনো বাক্য কোনোদিনই শুনিনি, এমনকি ক্রোধান্বিত অবস্থায়ও, অবশ্য তাকে রাখতে খুব কম দেখেছি। আমি সন্তোষ স্যার দাঁড়িয়ে আছি কলা ভবনের পশ্চিম বারান্দায়, বেরিয়ে যাব, হঠাৎ করে গিয়াস স্যার একটি অশোভন কথা বললেন যে হারামজাদাগুলোই বেঁচে থাকে। স্যার অনেক দীর্ঘ দেখেছিলেন, আমি উপর থাকলাম, স্যার আপনি এ কথা বললেন? বলতে দেখো গাড়ি নিয়ে কে ঢুকছে। আরবি বিভাগের ডক্টর মুস্তাফিজুর রহমান, যাকে আমি সবসময় বলেছি রাজাকার কুল শিরোমণি, তবে আমার দুঃখ, আমার লজ্জা, আমার বিড়ম্বনা যে তার সঙ্গে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে হয়েছিল এই বাংলাদেশের কারণেই আর কি। কারণ এই বাংলাদেশ একসময় বাংলাদেশ বিরোধীদের হাতে চলে গিয়েছিল, তাদেরই সুযোগে তার মতো রাজাকার কুল শিরোমণি যে টাকা চুরির অপরাধী হয়েছিল, বেঁচে ছিল আর কি, এবং তার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেককেই হত্যা করা হয়েছে শিক্ষকদের। তো আরেকটি কথা বলি, আমি আমার ব্যক্তিগত স্মৃতি, 14ই ডিসেম্বর ভোরবেলা ঘুম থেকে, আমি একটু বলে নিই, মহসিন হলের সহকারী আবাসিক শিক্ষক ছিলাম। আমার বাবা মা ভাই বোন বগুড়ায় থাকা সম্ভব না বলে ঢাকায় নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে। ছোট্ট একটা বাসায় সবাই থাকতাম, উঠে থেকে পানি নাই। তো আমি ভাবলাম যে আগের দিন তো রাতে সান্ধ্যবাইন ছিল, বোধহয় পানির কল ছাড়বে যে লোকটি, সে আসতে পারেনি। আমি নিজে গেলাম, মহসিন হলের পেছনে পানির কল ঘর, কিন্তু সেটা তো আমি অযান্ত্রিক মানুষ, আমি তো কিছু জানি না, কোথায় কি করবো। হঠাৎ করে আসলেন একজন আবাসিক শিক্ষক, হাউস টিউটার, দর্শনের অধ্যাপক জহুরুল হক, তিনিও জানেন না। তো তারপর গিয়াস স্যার এলেন ঘুমের পোশাক পরা, পিন স্ট্রাইপ পরা, নাইলনের বোধহয় ব্রাই নাইলনের সবে। তো 3 জনে মিলে আলোচনা করলাম যে হ্যান্ডেলটা অফের দিকে আছে, এটা অনেক দিকে দিলে পানি পাই কিনা। তো গিয়াস স্যারই সেই কাজটি করলেন, অনেক দিলেন, শোঁ শোঁ শব্দ হলো। আমরা খুব খুশি যে পানি পেয়ে গেছি, এবার বেরিয়ে যাব হৃষ্ট চিত্তে। দরজার ফ্রেমে এলো, যাদের কথা মুনির বলছিল, আসিফ বলছিল, তো ওই ছাই রঙা ড্রেস পরা, মুখে রুমাল বাঁধা, হাতে 303 রাইফেল, সে এসে দরজার কাছে থেকে স্যারের দিকে তাকিয়ে, গিয়াস স্যারের দিকে তাকিয়ে বলল, আর ইউ মিস্টার গিয়াসউদ্দিন, ইংরেজিতে বলল। তো গিয়াস স্যার বিলেতে লেখাপড়া করা মানুষ, খুব সুন্দরভাবে বলল, ইয়েস দ্যাটস মি। তখনই বন্দুকটা তার বুকের দিকে তাক করলো, হামকো সাথ আইয়ে। বাঙালি উর্দু বললে যেমন শোনায় তেমন বিকৃত উচ্চারণে উর্দু বলল। গিয়াস স্যার একটু ইতস্তত করলেন, তখন সে ট্রিগারে হাত দিল। শেষ কথাটা গিয়াস স্যার আমার সঙ্গে বললেন, আনোয়ার চলি, দোয়া করো। তারপর যখন বেরিয়ে গেলেন, আমি আর জহুরুল হক স্যার পেছনে পেছনে গেলাম, দেখলাম আমাদের অবাঙালি দারোয়ান মহসিন হলের রহিম, সে দাঁড়িয়ে আছে,
পরে খোঁজ পেয়েছি গিয়াস স্যার যে এখানে আছেন সেটা ও দেখে নিয়েছে, সেই খবরটা কারণ গিয়াস স্যারের বাসায় গিয়ে পায়নি, তারা বলেছে আমরা জানি না গিয়াস কোথায় গেছে। রহিম এদেরকে এখানেই আছেন উনি। তো রহিমের কাঁধে একটা গামছা ছিল, দেখলাম গামছাটা নিয়ে স্যারের চোখটা বেঁধে দিলাম, এই শেষ দেখা। এবং মোহসেন তার পিছে পিছে এসে দেখলাম ওই যে কাদা মাখা মাইক্রোবাস, এই মাইক্রোবাসগুলো দিয়েছিল ইরান যুদ্ধের সময় পাকিস্তান সরকারকে সহায়তা করবার জন্য, ইরানি মাইক্রোবাস। তারপরে তো তার স্লিপিং ওই ঘুমের পোশাক থেকেই শনাক্ত করতে হলো অর্ধভুক্ত দেহ আর কি। এবং গিয়াস স্যারের হত্যাকাণ্ডের জন্যে যে মামলাটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি সাক্ষ্য দিয়েছি। প্রথম দিন সাক্ষ্য দিতে গিয়ে একটু মানসিক শারীরিকভাবে বিপন্ন বোধ করায় দ্বিতীয় দিন সাক্ষ্য দিয়েছি। 2 দিনে সাক্ষ্য দিয়েছি, বিচার পেয়েছি, কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র, শেষ তো হয়নি। আরেকটি কথা আসিফ যেটা বলল যে সরকার সংজ্ঞায়নের চেষ্টা করছে, ভালো কথা। 50 বছরও কেন বুদ্ধিজীবীর সংখ্যা, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা এলো না কেন? আমরা তো বিভিন্ন সূত্র থেকে 1111 জনের নাম পেয়েছি, কিন্তু এটা চূড়ান্ত তো নয়, পত্র পত্রিকা থেকে পেয়েছি। এই কাজটা করা উচিত ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেই কাজটা করেনি তারা। একটু আবার আলোচনায় ফিরবো, আমি আরেকটু স্মৃতিচারণে গিয়ে তারপরে একটু কিছু বিষয় আলোচনা করবো। আসিফ মনির, আপনার বাবা তাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, তার আপনার পরিবারের যে সাথে শেষ মুহূর্তগুলো কেমন ছিল, কি বলে গিয়েছিলেন? আপনি তো নিশ্চয়ই আপনার মার কাছ থেকে শুনেছেন, যদি একটু সংক্ষেপে যদি বলি। আমরা প্রতি বছরই বলি এবং আমাদেরকে আসলে বলা হয়েছে এটা বলার দরকার, কারণ বারবার মানুষের শোনার দরকার, স্মরণে রাখার দরকার। আমরা তখন বিশেষ করে 25শে মার্চের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে আমরা থাকছিলাম সেন্ট্রাল রোডে আমার দাদির বাড়িতে, অর্থাৎ মনির চৌধুরীর বাবার বাড়িতে। পুরনো আমলের হিন্দু বাড়ি, বড় বাড়ি, কিন্তু ওই সময় আমার বাবারও তো 14 ভাই বোন, বেশিরভাগই তখন ঢাকায় ছিলেন না। কিছুটা সময় কবির চৌধুরী ছিলেন, কিন্তু কবির চৌধুরীর উনি তখন গুলশানে থাকতেন নিজের বাড়িতে। ওই বাড়িতে, সেন্ট্রাল রোডের বাড়িতে মূলত একটা বড় সময় আমাদের পরিবার এবং আমাদের আরেক চাচা রুশো, যিনি ওই সময় উপস্থিত ছিলেন 14 ডিসেম্বরে, তিনি ছিলেন। তবে পুরো মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে আমাদের চাচা ফুপুরা বিভিন্ন সময় এসেছেন, ওই বাড়িটাকে বেস করে তারপরে তারা অন্যখানে গেছেন, হয়তো কেউ ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ হয়তো ঢাকার বাইরে অন্য কোথাও গেছেন। সেই অনুরোধ বিভিন্ন সময়, যেটা স্যার বলছিলেন, আমার বাবাকেও বলা হয়েছিল, কিন্তু বিশেষ করে 1970 সালে আমার দাদা মারা যান এবং ওই বাড়িতেই আমার দাদি ওই বাড়ি ছেড়ে উনি যেতে চাচ্ছিলেন না, যেহেতু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার স্বামী ওই বাড়িতেই, এবং ওই বাড়িতে বহু বছর ধরে তারা আছেন। এবং এটাও ঠিক যে ওই সময় হয়তো তারা কোনো সংকট ওইভাবে অনুভব করেননি। 14 ডিসেম্বর সকালে, এটা আমার মার কাছে শোনা, যে রেডিওতে বিবিসি শুনছিলেন আমার বাবা, এবং শুনে আমার মাকে বলেছেন যে লিলি, মনে হয় খুব অল্প 2-1 দিনের মধ্যেই একটা চূড়ান্ত কিছু হয়ে যাবে, আমাদের দুশ্চিন্তা চলে যাবে। কাজেই কিছুটা নিশ্চিন্ত তখন তাদের মন। কিন্তু এমন একটা অবস্থা যে 10 তারিখে যখন আমরা বলছি যে শহীদ সিরাজউদ্দিন হোসেনকে নিয়ে গেছে, বা ওই কয়েকদিনের মধ্যে কি হচ্ছে, যেহেতু সান্ধ্য আইন ছিল এবং সম্ভবত দিনের বেলাও একটা বড় সময় কারফিউ ছিল ওই পুরো সময়টাতেই, এবং একবার তার মধ্যেও কথা হচ্ছে যে কারফিউ উঠলে হয়তো ঢাকার বাইরে যাওয়া হতে পারে, শেষ একবার চিন্তা করা হলো। 12 তারিখে সেরকম ভাবা হলো, পরে 13 তারিখে থেকে আবার কারফিউ। তো ওই 14 তারিখে যেটা হলো সকালে বেলা 12টার দিকে, তার আগে অলরেডি রেডিও শুনেছেন আমার বাবা, তারপরে স্নান করেছেন, তারপরে তিনি খাবেন। এরকম সময় পুরনো বাড়ি যেহেতু, উঠানের পরে একটা লোহার গ্রিল, সেখানে কেউ কড়া নাড়ছে, ওটা ভেতর থেকে তালা দেওয়া ছিল। তো কারফিউর মধ্যে কারোভাবে আসার কথা নয় সময়। দোতলা থেকে তখন আমার মা দেখেছেন যে ওই গাড়ির অংশটা একটু তখন উনি দেখতে পেয়েছেন, এবং কয়েকটি ছেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো প্রথমে আমার চাচা নেমে গেছেন, গিয়ে তাকে তারা জিজ্ঞেস করেছে যে, তারা অবশ্য যারা জিজ্ঞেস করছিল তারা আমার বাবার চেহারা চিনত না, তো জিজ্ঞেস করছে যে আপনি কি স্যার, আপনি কি মনির চৌধুরী? তখন বলছে না, আমার ভাই। তখন তারা বলছে একটু স্যারকে ডেকে দেবেন। তো যখন আমার চাচা উপরে এসছে এবং তখন তালা দেওয়া ছিল, আমার মেজো ভাই মিশুককে চাচা বললেন তুমি চাবিটা দাও, ওরা যেহেতু এসছে কথা বলতে চায়, এবং ওরা সেরকমই বলছে যে কথা বলতে চায়। সাথে কি অস্ত্র ছিল? অস্ত্রটা তখনও দেখা যাচ্ছে না, কারণ তারা চাদর পেঁচিয়ে গায়ে রেখেছে, বোঝা যাচ্ছে না। তো আমার মা যেহেতু গাড়িটা দেখেছে একটু শঙ্কা হয়েছে, এবং যেহেতু আমাদের বাবারা বিভিন্ন সময় পাকিস্তান কর্তৃপক্ষের রোশানলে ছিলেন এবং কারাগারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, একটা আশঙ্কা আমার মার মনে ছিল যে কিছু একটা বোধহয় স্বাভাবিক না, তারা এমনি কথা বলতে আসেনি।
এবং কারফিউ চলছে, এর মধ্যে গাড়ি কিভাবে আসলো, কারা এখন এসছে। তো আমার বাবাকে নিষেধ করেছিলেন নিতে দিতে। এবং কিন্তু আমার বাবার যেহেতু একই ব্যাপার যে বিভিন্ন সময় কারাগারে যেতে হয়েছে বা পাকিস্তান কর্তৃপক্ষ নিয়ে গেছে, তারপর আবার তিনি তো ফিরেও এসেছেন, কাজেই ওই মনে ওই ধারণা ছিল না যে এই যাওয়াটা শেষ যাওয়া। আমার মাকে তিনি আশ্বস্ত করেন যে ওরা তো ডাকছে, কথা বলি, দেখি কি বলে, এবং বিদায় না নেওয়ার মতো করেই তিনি নিচে নেমে গেলেন। আমার মা একটু অসুস্থ ছিলেন, আমার বাবা যখন নেমে গেলেন তখন তারা কথা বলার পর্যায়ে একই কথাই বারবার বলছিল যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। আমার বাবা জিজ্ঞেস করেছেন কোথায় নিয়ে যাবে, তারা একবার রমনা থানার কথা বলেছে, আবার বলছে আমাদের একটু বড় অফিসার আপনাদের সাথে দেখা করতে চান, কিন্তু তারা নিজেরা কিন্তু সামরিক পোশাকে ছিল না, কাজে কি অফিসার সেটাও বোঝা যাচ্ছে না। এরকম কয়েকবার বলার পরে আমার বাবা তো উত্তেজিত হননি, উনি একটু খালি গলা উঁচু করে বললেন যে তোমরা যে আমাকে নিয়ে যেতে চাচ্ছ, তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? তখন সাথে সাথে একজন আমার বাবার পেছনে বন্দুকটা এসে ধরে। বাই দিস টাইম আমার মা উপর থেকে কিছুটা, যেহেতু অসুস্থ উনি ধীরে ধীরে নামার চেষ্টা করছিলেন, নেমে আসছিলেন, উনি খালি আমার বাবার পেছন দিকটা দেখতে পেয়েছেন যে বন্দুকটা ধরা, এবং আমার মা দেখেছেন যে ওনার পিঠটা একটু কেঁপে উঠলো যে বন্দুকটা ধরার সাথে সাথে। আমার চাচা তখন পাশে দাঁড়ানো, এবং শেষ কথাটি আমার চাচাকেই বলেছেন, ওনার নাম রুশো, উনি এখন প্রয়াত, ওনার কাছ থেকেই আমি শুনেছি। রুশোকে বললেন রুশো যাই তাহলে। কিন্তু আর কোনো কিছু ওই মুহূর্তে আর বলার মতো ছিল না, কিন্তু সেটা বোঝার উপায় নেই যে এটাই আসলে শেষ যাত্রা। এবং তারপরে ওই মুহূর্তের পর আর আমরা কিছু জানি না। এটা একেবারে 17 তারিখে গিয়ে হঠাৎ সংবাদ পাওয়া গেল, এবং আমার চাচারা খবর পেলেন যে রায়ের বাজার এবং মিরপুরে কিছু কিছু বুদ্ধিজীবীদের খবর পাওয়া যাচ্ছে যে হয়তো তাদেরকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ 14 থেকে 16 পর্যন্ত কিছুই আর জানা যায়নি, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কি হয়েছে, কিছুই বোঝা যায়নি। 17তে গিয়ে ঘটনা যখন জানা গেল, তখন বিশেষ করে আমার বাবাকে খুঁজতে আমার দুই চাচা গেছিলেন, রুশো কাকা এবং কবির চৌধুরী, তারা খুঁজতে গেছেন, কিন্তু তখন আর মৃতদেহ খুঁজে পাননি বা শনাক্ত করতে পারেননি, অন্তত আমার বাবার মৃতদেহ শনাক্ত করতে পারেননি। নিঃসন্দেহে খুবই নির্মম, কি বলবো, আসলে চোখের পানি ধরে রাখা কষ্টকর। স্যার আমি আপনার কাছে আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতির পর। আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন এইগুলো জানতে চাইবো, এই যে এত বছর পর পূর্ণাঙ্গ তালিকা, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি রক্ষায় এই যে কাজগুলো, বৌদ্ধভূমি সংরক্ষণে, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটা ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে প্রথম দিকে তো বলছিলেন যে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা এক ধরনের, আরেকটা হচ্ছে যে 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, কিন্তু এত বছর শহীদ বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা, যদিও গত বছর আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রীকে বলতে শুনেছি যে প্রাথমিকভাবে 1222 জনের একটি তালিকা অনুমোদন হয়েছে, কিন্তু এই যে এত বছর পর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারা, আমরা শহীদ বুদ্ধিজীবী কারা, সেই বিষয়গুলো করতে না পারা, আসলে মানে এই দায়ভারটা আসলে ধন্যবাদ, কার? দায়ভার আমাদের সবার, তবে বিশেষ করে সরকারের। এর মধ্যে অবশ্য বলে রাখি, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, 50 বছরের বাংলাদেশ। 50 বছর তো বাংলাদেশ ছিল না, 75 থেকে 96, আবার 2001 থেকে 2007, এই সময় আমি বাংলাদেশ দেখি না। তো কাজে বাকি 23-24 বছরটি আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ হিসেবে পেয়েছি। তো অন্তত এই সময় 23-24 বছরের তালিকা হলো না। আমি বলতে পারি নির্দ্বিধায় যে অন্যরা এটা করতো না, যারা 75-এর পর ক্ষমতাসীন ছিল। তো এখন এই কাজটি আমি যতটুকু বুঝি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ ছিল। এই মন্ত্রণালয় তো গত 13 বছর থেকে ক্ষমতায়। এরা যে কাজটি করেছে, প্রথম দৃশ্যমান কাজ হলো যে সরোবরদী উদ্যানে গাছ কেটে দালান বানানো, পরিবেশবাদীদের দাবি চোটে সেটা থামানো গেছে আর কি। রাজাকারের তালিকা করলো, সেটাতে দেখা গেল আমাদের নাম করা মুক্তিযোদ্ধাদের নাম আছে, প্রত্যাহার করা হলো। মুক্তিযোদ্ধার তালিকা দিল, সেটা অসমাপ্ত। তো কি কাজটা করলো এই মন্ত্রণালয়? 13 বছর জনগণের টাকায় সব কিছু সুযোগ সুবিধা নিয়ে বদ্ধভূমি সংরক্ষণ,
স্মৃতিচিহ্ন ধারণ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে বদ্ধভূমি, সেই কাজটিও করতে পারেনি। তারপরে বুদ্ধিজীবীর তালিকা 222 জনের কথা বলছেন, এটা তো নির্ভরযোগ্য না। আমরা বিভিন্ন সূত্রে 1111 জনের নাম পেয়েছি। আবার স্বাধীনতার পরপরই নিউজউইক পত্রিকা একজন সাংবাদিক ঘোরাফেরা করে তথ্য সংগ্রহ করে 1070 জনের তালিকা দিয়েছে। কোনোটাই কিন্তু সবই আনুমানিক, তথ্য নির্ভর নয়। এখন খুব দুঃখ লাগে বলতে যে আমি যখন বাংলা একাডেমিতে কাজ করেছি তখন আমার একটি প্রকল্প ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প। 64টি জেলা 64টি খণ্ড করতাম 200 পৃষ্ঠার মধ্যে, এবং সবার কাছে অনুরোধ ছিল যে আপনারা কয়েকটি পরিশিষ্ট দেবেন। প্রথমত মুক্তিযোদ্ধার তালিকা, শহীদ এবং যারা গাজী সবারই দেবেন আপনারা। 2 নম্বর রাজাকারের তালিকা শান্তি কমিটি সহ। 3 নম্বর বীরাঙ্গনার তালিকা। 4 নম্বর শহীদ বুদ্ধিজীবীর তালিকা। আমি 41টি খণ্ড আমার মেয়াদকালে পেয়েছিলাম। তার মধ্যে সবই তালিকা ছিল। 7টি খণ্ড ছাপাখানায় যাবার উপযোগী পাণ্ডুলিপি সম্পাদনা শেষ করেছিলাম। তারপরে আমার মেয়াদ শেষ করলাম, এবং তারপরে তো বিএনপি জামাত সরকার এলো। তারা এই বাংলা একাডেমি জনবল যন্ত্র সব নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করলো। তারপরে তো আমার একটি পাণ্ডুলিপি ছিল মুক্তিযুদ্ধে নারী এবং কিশোরদের অবদান। এটা তৈরি করা পাণ্ডুলিপি, ছাপা তৈরি করা। সেইটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের উপাচার্য মাজিউদ্দিন আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রসিমউদ্দিন আহমেদ দুইজনে মিলে নিজেদের নামে ছেপে দিয়েছে। তো এই সব কাজ হয়েছে। আমার ধারণা ছিল যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা এলে অন্তত ইতিহাস প্রকল্পটা নিয়ে কাজ করবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেনি। তো তাহলে করলোটা কি, আমার প্রশ্ন হচ্ছে। আর কেই বা করবে? আবার আলোচনায় ফিরবো। আসিফ মনির, আমি একটু এই আলোচনা যাওয়ার আগে আবার আপনার কাছে একটু যেতে চাই। এই যে স্যার বলছিলেন যে 75 থেকে 96, 2001 থেকে 2007, আমি এভাবে বলতে চাই যে এখন তো আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানা স্মৃতিচারণ করি, কথা বলি। একটা সময় এই আলোচনাও করা যেত না, মুখে নাম নেওয়া যেত না। এই সময়টা আপনাদের কাছে কতটা বেদনার ছিল? এই শুরু থেকেই যদি ওইটা মনে করি যে 75 সালে বিশেষ করে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকতাম, এবং এটা তো সবাই আমরা জানি যে ওই দিন 15 তারিখে 15 আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। এবং আমাদের মনে আছে আমাদের বড় ভাইরা খেলাঘর সংগঠন করতেন, এবং আমরা যেই পাড়ায় থাকতাম, যেটা এখন ঈসা খান রোড বলা হয়, ফুলার রোডের কাছে, ব্রিটিশ কাউন্সিলের কাছে, ওইখানেই খেলাঘরের কার্যালয় ছিল। এবং আমরা জানি যে সেখানে তার আসার কথা। এক ধরনের একটা সাজ রব ছিল, এবং ভোরবেলায় রেডিওতে ঘোষণা আসলো, সংবাদ পাঠক ঘোষণা করছেন যে তার বঙ্গবন্ধু বলেনি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এরকম আমার মার কাছে শুনেছি, আমার সুনির্দিষ্ট মনে ছিল না, যে আমি নাকি বলেছি যে ওরা কি সব পাগল হয়ে গেছে। তো তখন আমি শিশু, এবং অ্যাকচুয়ালি আমাদের স্কুলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেই শেখ রাসেল পড়তেন, আমাদের 1 ক্লাস বড়। এবং আমার আবছা মনে আছে যখন সে আসতো ওখানে স্কুলে, এবং তার সহপাঠীরা এখনো তাদেরকে আমি চিনি। ওই সময় থেকে শুরু করে বড় যে বিষয়টি ছিল, আরেকটা ছোট্ট ঘটনা বলি, যে আমরা বিশেষ করে আমাদের আরেকটি শহীদ পরিবার, শহীদ মুফাজ্জল চৌধুরী, তার ভাইরা তখন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, এহতেশাম হায়দার চৌধুরী এবং আরও 2-1 তাদের সূত্র ধরে সম্ভবত 74-এর এক ঈদের দিন বঙ্গভবনে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ডিসেম্বরই, শহীদ দিবস পালনের অংশ হিসেবে শহীদ মুফাজ্জল চৌধুরীর পরিবার এবং আমরা। এবং সেটার একটা পেপার কাটিং আমাদের বাড়িতে ছিল, এবং সেটা এখনও আমাদের সংরক্ষণে আছে। এবং ওই 75-এর ঘটনার পরে আমার মাকে দেখলাম যে সেটা লুকিয়ে ফেলতে, এবং আমাদেরকেও বললেন যে তোমরা এটা যে আছে এটা কখনো বলতে পারবে না, এটার অস্তিত্ব নেই, এটাই মনে করে নাও। কিন্তু তারপরেও অনেক সযত্নে আমার মা সেটা রেখে দিয়েছিলেন, অনেক পরে সেটা আমরা পেয়েছি। ওইটা হচ্ছে ঠিক ওই সময়কার ঘটনা। কিন্তু তারপরের পরবর্তী সময়গুলো তো আমরা তখন কিশোর বয়সের, এবং পুরো সময়টাকে আমরা দেখেছি যখন জিয়াউর রহমানের আমল, বা তারপরেও যখন স্বৈরতন্ত্র এসছে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কী হয়েছে, যখন সেখানে আমাদের সাংবিধানিক পরিবর্তন করা হলো, রাষ্ট্রধর্ম ইসলামের প্রকৃতি হলো। আমার মনে আছে যে আমরা তখনও ক্যাম্পাসে থাকি, ছাত্র আন্দোলন দেখেছি।
ছাত্ররা সেটা প্রতিবাদ করেছে, ছাত্র সমাজ, যে এইটা আমাদের যে ৭২-এর সংবিধান সেটার পরিপন্থী। তো সেই জায়গাগুলো তখন আমরা দেখে এসেছি, এবং আমরা যখন তরুণ বয়সে বিশেষ করে সামরিক জান্তার বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে আমরা তরুণ সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা রাস্তায় তখন ছিলাম, এবং ৯০-এ যখন বিশেষ করে এরশাদ সরকারের পতন হয় সেই সময় আমরা উল্লাস করেছি তোপখানা রোডে গিয়ে। এই পুরো সময়টার মধ্যে অবশ্যই আমাদের বেড়ে ওঠার সময়গুলো ছিল। আমরা অনেক সময় বলেছি এরশাদ ভ্যাকেশন বা অন্যান্য যে সময়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা প্রভাব পড়েছে এবং অনেক দীর্ঘায়িত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তো বটেই, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনে আছে যখন এমনকি এই বিভিন্ন পট পরিবর্তনের সময় আমাদের স্কুল জীবনেও বিভিন্ন সময় আমরা বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু যেটা একটু উল্লেখ করতে চাই এখানে, যে সেই সময়ের যারা কিশোর ছিল, এখন কিন্তু তারা একটা নতুন প্রজন্ম আছে যারা সেই সময়কার বিভ্রান্ত রাজনীতি, বিভ্রান্ত ইতিহাসের মধ্যে দিয়ে বড় বিকৃত ইতিহাস, এবং তাদের এখন সন্তানরা কিন্তু বেড়ে উঠছে। কাজেই আমরা যদি মনে করি যে আমরা এখন মানে একটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছেন এবং সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক কাজ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু পাশাপাশি ওই সময়ের প্রজন্মের সন্তানরাও কিন্তু বেড়ে উঠছে, এবং যারা এখন এই কথাগুলোকে তারা মিথ্যে হিসেবেই মনে করে। তারা মনে করে যে এটি রাজনৈতিক দলের একটি ইতিহাস। কাজে সেটিকে পরিবর্তন করতে হলে আরও প্রচেষ্টার দরকার রয়েছে। এবং আমি জানি না, স্যার হয়তো একটু বলবেন যে ইতিহাসকে রাজনীতিকীকরণ এইটা অন্য কোনো দেশে আছে কিনা। ইতিহাস তো ইতিহাস, ধ্রুব সত্যের মতো একটা ব্যাপার, কিন্তু আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। ইতিহাসের ইতিহাস নেই, এটা গল্প আছে এবং সেই গল্পটা বিভিন্ন সময় রং বদলায়। এইটাকে আমাদের কোনো একটা সময় বাঙালি জাতির যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, ইতিহাসকে ধ্রুব সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। সেটা বঙ্গবন্ধু হত্যাই হোক, স্বাধীনতার ঘোষণাই হোক, মুক্তিযুদ্ধের পুরো ঘটনাটাই হোক। স্যার আমি ঠিক এই দিকটাতে যেতাম, এই যে ইতিহাসের যে রাজনীতিকীকরণ, এই জায়গাটায় যদি আপনি একটু। আসিফের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল ভোরের কাগজে একটা দীর্ঘ সাক্ষাৎকার আমার চেপেছিল। শিরোনাম ছিল রাজনীতিবিদের কোনো অধিকার নেই ইতিহাসের উপরে চড়াও হবার। উইলিয়াম ফন র্যাঙ্কে, আমাদের খুব নন্দিত ইতিহাসবিদ জার্মান, তিনি বলেছেন হিস্ট্রি মিনস নেকেড ট্রুথ, নগ্ন সত্য। ইতিহাসের দায় নয় কে রুষ্ট হলো কে তুষ্ট হলো তা দেখা, অবলীলাক্রমে সত্য ভাষণ। আসিফ যেটাকে বলছে ধ্রুব সত্য। তবে একটু সংযোজন করে দেই যে ইতিহাসের সত্য কিন্তু তথ্য নির্ভর। তথ্য বদলে গেলে, নতুন তথ্য পেলে সে সত্য বদলে যাবে। কাজেই চিরায়ত সত্য বলা খুব কঠিন আর কি। তবে ইতিহাসকে যা বলতে হবে তা তথ্য ভিত্তিক, বানিয়ে কথা বলা যাবে না, বাইবেল কিছু কথা বলা যাবে না। তো বাংলাদেশের ইতিহাস আসিফ একটা ইঙ্গিত করেছে অন্য কোনো দেশে আছে কিনা। আমি যখন বাংলা একাডেমিতে কাজ করি ৯৮-র দিকে, তখন একজন মার্কিন অধ্যাপক ইভেট রসের মহিলা, তিনি এই প্রকল্প নিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এসেছিলেন যে সরকার আর ইতিহাস, সরকারের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস বদলে যায়। এই তিনটি দেশে তিনি পেয়েছেন আর কি। এবং চূড়ান্ত সিদ্ধান্ত, তার অভিসন্দর্ভের চূড়ান্ত মন্তব্য এই কথাই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রভাবিত যে ইতিহাস হয় সেটা ইতিহাস হয় না, সেটা রাজনৈতিক বয়ান হয়, পলিটিক্যাল ডিসকোর্স হয়। তো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমার চোখের সামনে বাংলাদেশ হয়েছে, বুদ্ধিজীবী নিধন হয়েছে। আবার বাংলাদেশে আমি অবশ্য ৭৩ থেকে ৭৮ দেশের বাইরে ছিলাম, কিন্তু দেশের বাইরে থাকলেও মনটা তো দেশে ছিল। যোগাযোগের মাধ্যম কম থাকলেও দেখেছি, বুঝেছি, বুকে রক্তক্ষরণ হয়েছে। যে আমার একটি কথা মনে পড়ে, বিচারপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে কোনো এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেখা হয়েছিল। তো বিচারপতি চৌধুরী ধন্যবাদ দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর ভূমিকার জন্য। ইন্দিরা গান্ধী একটি মন্তব্য করেছিলেন, দেখবেন বাংলাদেশে যেন সামরিক শাসন না হয়। সেইটি হলো বাংলাদেশে আর কি। তো এখন সামরিক শাসন
সামরিক আইন সামরিক বাহিনীর জন্য, বেসামরিক মানুষের জন্য না, এই কথাটা বোঝে না কেন? এবং আর একটা আসিফ বলেছে যে তরুণরা তখন প্রতিবাদ করেছে 1988-তে, ওই সময়টা আমি দেশের বাইরে, প্রতিবাদ করেছে রাষ্ট্রধর্ম ইসলাম করার, কিন্তু ওটা 72-এর সংবিধানের পরিপন্থী এই যুক্তিটা আমি কাগজে পড়েছি, ভালো লেগেছে। কিন্তু 2011-তে 15তম সংশোধনীতে খোদ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ দাবিদার এই রাষ্ট্রধর্ম রেখেছে, আবার একই সঙ্গে রেখেছে ধর্ম নিরপেক্ষতা। এখন রাষ্ট্রধর্ম ধর্ম নিরপেক্ষতা তেলে জলে মেলে কিনা আমি জানি না, আমি বুঝি না আর কি। তো যাকে বুদ্ধিজীবীদের প্রতি যে সম্মান জানানোর কথা ছিল আমাদের, যতটুকু তাদেরকে স্মরণে বরণ করার কথা ছিল তা করেছে কিনা তা নিয়ে আমার প্রশ্ন আছে। আসিফ মনি, আপনাকে এই প্রশ্নটা এই জন্য করতে চাই, আপনি তো একই সাথে শহীদ বুদ্ধিজীবীর সন্তান, একই সাথে আপনি মানবাধিকার কর্মী। বলা হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যার যে মূল হোতা আলবদর কমান্ডার চৌধুরী মঈনুদ্দিন, তিনি যুক্তরাজ্যে আর আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে পলাতক, অথচ এই দেশগুলো আবার মানবাধিকার রক্ষার বড় বড় কথা বলে দাবি রাখে। এবং আমরা দেখেছি যে এই বঙ্গবন্ধু হত্যার সাথেও যারা জড়িত তাদেরও যুক্তরাষ্ট্রে এবং বিভিন্ন দেশে, মানে এই জায়গাগুলো কি সাংঘর্ষিক না? তারাই বিশ্বে বিভিন্ন সময় মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, এই জায়গাগুলোতে আসলে আপনি কি বলবেন? সাংঘর্ষিক, কিন্তু এটা অবাক হওয়ারও কোনো বিষয় নেই, এই কারণে যে আমাদের এমনকি আমাদের মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাসও তো আছে যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানের সপক্ষেই ছিল, এবং ওদিকে তখন যেহেতু কোল্ড ওয়ার আছে সেটার ক্ষেত্রে রাশিয়া আমাদের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এবং তারা স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব করেছে। কাজে সেই ক্ষেত্রে এখনকার বিশ্বে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো তারা আমাদের বন্ধু ছিল না, শত্রুপক্ষকেই তারা সমর্থন করেছে। কাজেই সেটার সেই ইতিহাসের ভূত নিশ্চয়ই তাদের আছে, সেই স্মৃতি নিশ্চয়ই তাদের আছে, সেই জায়গা থেকে অবশ্যই তারা এক ধরনের অন্যরকম ভূমিকা তাদের থাকতে পারে। এবং সেটা শুধু বাংলাদেশ বলে না, আমরা বিশ্বে অনেক জায়গাতেই দেখেছি যে পশ্চিমা বিশ্বের এই স্ববিরোধিতার অবস্থান রয়েছে। তো সেটা অবাক করা কিছু নয়। সেই ক্ষেত্রে যেটা দরকার যে যুক্তির জায়গাটাতে সেটাকে উপস্থাপন করা। যেমন আমরা যেটুকু জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে এখনো মৃত্যুদণ্ড রহিত করা হয়নি, মৃত্যুদণ্ড এখনো বলবৎ আছে, ক্যাপিটাল পানিশমেন্ট আছে। যুক্তরাজ্য 80-র দশকের শেষে এসে মৃত্যুদণ্ড রহিত হয়েছে, অর্থাৎ 80-র দশকের আগে ছিল। এবং তারপরেও কথা হচ্ছে যে যেই ধরনের অপরাধ, যেটা আমরা শহীদ পরিবারের দিক থেকে বলি যে আমরাও মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে মনে করি না যে মৃত্যুদণ্ডের মতো একটি ব্যাপার থাকা উচিত, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড বা আরও কিছু, কিন্তু তারা যে অপরাধ করেছে, যেই ধরনের নৃশংস অপরাধ করেছে, এইটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট যোগ্য একটা অপরাধ, তাদের মৃত্যুদণ্ড পাওয়ার মতো একটি অপরাধ। কাজে সেইটা এক ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করারও ব্যাপার রয়েছে। আমরা তো এখন পর্যন্ত বারবার মুক্তিযুদ্ধের হওয়ার মতো ঘটনা দেখছি না, আশা করি আমরা ভবিষ্যতে দেখব না। এই যে আমরা মুক্তির যে যুদ্ধ 47 থেকে একেবারে সম্মুখ সমরের যুদ্ধ থেকে শুরু করে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো ঘটনা তো একবারই ঘটলো 71 সালে, এইটার একটা দৃষ্টান্ত স্থাপন করার দরকার আছে। কিন্তু পাশাপাশি আমি বলবো যে আমাদের কূটনৈতিক ব্যর্থতাও সেখানে রয়েছে। এই যে চৌধুরী মঈনুদ্দিন আশরাফুজ্জামানের ব্যাপারে যে রায় হলো, এবং স্যার একটু আগে বলছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের আদালতে, এবং সেখানে মিশুক ভাই, আমার মেজো ভাই যেহেতু প্রত্যক্ষদর্শী ছিল, তার পক্ষে আমি আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছি, যেহেতু আমি তার কাছ থেকে শুনেছি এবং জানি, এবং আমরা অনেক শহীদ পরিবারই সেখানে সাক্ষ্য দিয়েছি। এই এখন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা আমরা বলছি সেটার বিচার, এবং সেই রায় হয়েছে কবে? রায় হয়েছে 2013 সালে, এখন আমরা 2021, 8 বছর। এই 8 বছরের মধ্যে যেটা বিভিন্নভাবে, যেহেতু আমাদের শহীদ পরিবারদের শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম 71 আছে, আমরাও বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছি, বিশেষ করে যুক্তরাজ্যে, এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে যুক্তরাজ্যের সরকারের কাছে এরকম কোনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি যায়নি বাংলাদেশ সরকারের কাছ থেকে ফিরিয়ে দেওয়া বা এটার ব্যাপারে আলাপ আলোচনা করার ক্ষেত্রে। যেটুকু হয়েছে কূটনৈতিকভাবে মৌখিক আলাপ। তা 8 বছরে এটার অগ্রগতি যে নেই, সেক্ষেত্রে এটা কূটনৈতিক ব্যর্থতা ছাড়া তো আর কিছু বলা যাচ্ছে না। তো সেটার একটা মানে এটা এখনো হয়তো এটা নিয়ে সমাধানের দিকে যাওয়া যায়, এবং দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে মৃত্যুদণ্ড সেসব দেশে তারা স্বীকার করে না, সেটা একটি, আর এই ব্যক্তিরা নিজেও কিন্তু অস্বীকার করছেন।
কিন্তু এটার পাল্টা যুক্তির জন্য কিন্তু অনেক ভাবে সেটাকে উপস্থাপন করা যায়। অর্থাৎ প্রতিটি দিককে কাজে লাগানো। স্যার আমাদের হাতে আসলে বেশি সময় নেই, একেবারে শেষ দিকে আমি যে কথাটা জানতে চাইবো, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে যে বাণী, সে বাণীতেও বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মৌলবাদী চক্রকে প্রতিহত করতে ঐক্যের একটা দরকার। এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, 50 বছর আমরা স্বাধীনতার পালন করছি, আগামীর বাংলাদেশ আসলে কেমন দেখতে চান আপনি এই দীর্ঘ পথ চলায়? ধন্যবাদ। 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে রেস কোর্সে 17 মিনিটের একটা ভাষণ দিয়েছেন, আমি শুনেছি, যেমন শুনেছি 7 মার্চ। সেখানে একটি বাক্য আছে, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। পরে জাতীয়তাবাদ যুক্ত হয়েছে, না হলে ভালো হতো, তো হয়েছে আর কি। এবং কেন হয়েছে তার কারণ ব্যাখ্যা করেছেন বঙ্গবন্ধু 4 নভেম্বর 1972 বাংলাদেশ গণপরিষদে আর কি। তো এখন কথা হচ্ছে যে এই আদর্শ রাষ্ট্রের সংজ্ঞাটা কি? সংজ্ঞা নিয়ে কারো একমত হবার সম্ভাবনা নেই। আদর্শ রাষ্ট্র এক একজনের চোখে এক এক। তবে বঙ্গবন্ধু 9 মে 1972 রাজশাহী মাদ্রাসা ময়দানে ব্যাখ্যা করেছেন। তিনি 7 বার বলেছেন আমি কি চাই। কথা একটাই, বাংলাদেশের মানুষ মুক্ত হাওয়ায় বসবাস করবে। সেটা তো আপনার 10ই জানুয়ারির ভাষণেও আছে, খেয়ে পড়ে সুখে থাকবে, হেসে খেলে বেড়াবে। আমি সেই বাংলাদেশ আগামী 50 বছর চাই। এখনকার বাংলাদেশ প্রবৃদ্ধির দিক থেকে বিচার করলে সারা পৃথিবীর নজর কেড়েছে। আমরা বাহবা পাচ্ছি, আত্মপ্রসাদ পাচ্ছি, কিন্তু সেই সময় আমার কৃষক 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কিনতে পারে না। এই বাংলাদেশ আমি চাই। আসিফ মনি, আপনার কাছে একেবারে এক বাক্যে কেমন বাংলাদেশ আপনি, আগামীর বাংলাদেশটা কেমন চান, একেবারে বক্তব্য দিয়ে শেষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে অবশ্যই যেটা ভাবতে চাই যে বুদ্ধিজীবীদের যেই সৃষ্টিকর্ম বা চিন্তা চেতনার জায়গাগুলো ছিল, অনেক কিছু লিপিবদ্ধ আছে, প্রকাশিত এবং অপ্রকাশিত, সেগুলোকে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানো এবং সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে, এবং যারা জ্ঞান চর্চা করছেন, পড়াশোনা করছেন বা গবেষণার কাজ করছেন, তারা সেটা থেকে অনুপ্রাণিত হবেন, এটা আশা করি। সেটার কারণটা হচ্ছে যে বঙ্গবন্ধু সহ বিভিন্ন রাজনীতিবিদরা এবং বুদ্ধিজীবীরা তারা কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে পাকিস্তানের সময়ে যে আন্দোলন, সেটার মধ্যে তারা ছিলেন। এটাকে একটা অনুপ্রেরণা হিসেবে আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। আপনাদের দুজনকে স্টোরিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ এই পর্যন্তই। আবারও শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছে নিউজ অ্যান্ড ভিউজ। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।